করোনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি সঙ্গে নীলিমা জামান কথা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করোনা টেস্টের মান। সেই বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হেড অফ ইউরোলজি অধ্যাপক ডক্টর এম ফখরুল ইসলাম। আরও আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিএসএমএমইউ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও আছেন আমাদের সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আওরঙ্গজেব আরু। করোনা সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। নির্ধারিত বিষয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে, এর আগে দেখে আসি একটি প্রতিবেদন। ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে করোনা। বিশ্বজুড়ে প্রতিদিনই রেকর্ড হচ্ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যায়। দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ায় আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। করোনা প্রতিরোধে এখনও বিশ্বের বহু দেশ ভুল পথে হাঁটছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। তারা বলছে, সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতেই থাকবে। বিশ্বে একদিনে মারা গেছে ৩,৭২৭ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায়। একক দেশ হিসেবে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। তালিকার শীর্ষস্থানে থাকা দেশটিতে একদিনে মারা গেছে ৪৬৫ জন, নতুন শনাক্ত ৬৫,৩৬৬ জন। কোনোভাবেই নিয়ন্ত্রণে নেই ব্রাজিলের পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। ১৮,৮৭,০০০-এর বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিল। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২১,৭৮৩ জন, মারা গেছেন ৭৭০ জন। রাশিয়ায় আক্রান্ত ৭,৩৩,০০০ মানুষ। তৃতীয় স্থানে থাকা ভারতে ৯,২৭,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত। দেশটিতে একদিনে মারা গেছেন ৫৪০ জন। দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হওয়ায় হংকং ও শ্রীলঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কাজাখস্তানে বাড়ানো হয়েছে লকডাউন। সংক্রমণ বেড়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেও। বিশ্বজুড়ে লকডাউন শিথিল হওয়ার পর থেকে নতুন রোগীর সংখ্যা উদ্বেগজনক হারেই বাড়তে শুরু করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম প্রতিবেদনটি, এখন আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে চলে যাব অধ্যাপক ডক্টর এম ফখরুল ইসলাম স্যারের কাছে। তো আপনার কাছে আমি জানতে চাবো যে টেস্টের মান ভালো নাকি মন্দ? আমরা এখন এটাকে যেটাই বলি না কেন, যে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ রয়েছে। এছাড়া এমন ঘটনাও ঘটেছে যে বাংলাদেশে কোভিড-19 নেগেটিভ, আবার বাইরে যে এটা পজিটিভ হয়ে গেছে। তো সেটা নিয়ে আপনার কিছু কি বলার আছে? আর এটার জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশে টেস্টের মান নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের দেশে যে সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের দেশে যে সমস্ত পরীক্ষাগুলো অথেন্টিক, যে সমস্ত জায়গায় পরীক্ষা করা হচ্ছে সেগুলা নিয়ে প্রশ্ন হওয়ার আমি মনে করি যে কোনো কারণ নেই। কিন্তু বেশ কিছু জায়গা থেকে অলরেডি পেপারে, দৈনিক পেপারে এবং বিভিন্ন জায়গায় অলরেডি এসছে। আপনারা জানেন যে এই সমস্ত ভুয়া কিছু পরীক্ষা হচ্ছে, পরীক্ষা না করে রিপোর্ট দিচ্ছে, অথবা সঠিকভাবে সিনক্রোনাইজেশন হচ্ছে না, ফলে কিছু রিপোর্ট উল্টাপাল্টা আসছে। প্যারালালি আপনার আরটিপিসিআর সম্পর্কে বলে আছে যে আরটিপিসিআর এ যদি পজিটিভ আসে তাহলে ধরে নিতে হবে এটা পজিটিভ, কিন্তু যদি নেগেটিভ আসে দ্যাট ডাজন্ট মিন যে এটা নেগেটিভ। নেগেটিভটাও পজিটিভ হতে পারে ইন 30% কেসেস, 30% কেসে। অর্থাৎ 100টি পরীক্ষা হলে তার 30টি পরীক্ষা এমন হতে পারে যে ইউ নিড টু রিকোয়ার রিপিট এক্সাম। কেন? কারণটা হলো যে এখানে আরটিপিসিআর এর যে সিস্টেম, যে নাক থেকে, এটাকে বলি আমরা ন্যাজোফেরিংস এন্ড অরোফেরিংস, এখান থেকে যে পরীক্ষাগুলো স্যাম্পলগুলো নেওয়া হয়, যে সমস্ত ব্যক্তিরা এই স্যাম্পলগুলো নেন তারা যদি এটার সঙ্গে মানে ওয়েল ট্রেন্ড না হয়ে থাকেন তাহলে কিন্তু এই স্যাম্পল এরর আসতে পারে। সেকেন্ড হলো যে মিডিয়াতে যে টেম্পারেচারে এটাকে প্রিজার্ভ করে ল্যাবরেটরি পর্যন্ত নেওয়া হয়, সেখানে যদি টেম্পারেচার মেনটেন্যান্সের ঘাটতি থাকে তাহলে কিন্তু এটা উল্টাপাল্টা রিপোর্ট এসে পারে। থার্ড হলো যিনি এক্সামিন করছেন সেখানেও এই ঝামেলা হতে পারে। তো এখন এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে যেটা হতে পারে সেটা হলো যে অথেন্টিসিটি যদি আমরা সত্যি সত্যি জাজ করতে চাই তাহলে নিয়ম হলো যে আপনি যেটা করবেন সেটা হলো যে যদি আমাদের দেখা যায় ওই পার্টিকুলার পেশেন্টের সিমটম আছে
তাহলে রিপিট করা যেতে পারে। কোনো কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে সিমটমলেস, এরা খুব ডেঞ্জারাস, কারণ তাদের সিমটম নেই অথচ পজিটিভিটি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা তারা অবশ্যই পাবে। এখন কথা হলো, বিদেশে যে আমাদের রিপোর্ট গুলো যাচ্ছে, এটা যদি অথেন্টিসিটি জাজ করে পাঠানো হতো তাহলে এই সমস্ত ঝামেলাগুলো হতো না। এখন যেমন রিসেন্টলি আপনি দেখেন যে 100% প্যাসেঞ্জার্স তাদের সবার পজিটিভ হয়েছে। জাপানে একটা গ্রুপ গিয়েছে 4 জন না 5 জনের, সেখানেও সে 5 জনের পজিটিভ পাওয়া গেছে, এবং ইতালিতেও ঠিক একই ধরনের রিপিটেশন হচ্ছে। তাহলে আমাদের দেশ থেকে যে জায়গাগুলো থেকে পরীক্ষা করে যায়, সেইটা কোন সোর্স থেকে বা কোন ল্যাবরেটরি থেকে পরীক্ষা করা হয়েছে, এটা একটা মানে ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তা আমি মনে করি যে এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু কথা হলো যে দীর্ঘ আলোচনার খুব একটা দরকার নেই। এটা কথা হলো যে সমস্ত লুফল্টস গুলো আছে, বটলনেস গুলো আছে, ওগুলো রিপেয়ার করলে এটা ঠিক হয়ে যাবে। জি, যারা দেশের বাইরে গেছে তারা কি শুধু জেকেজি বা রিজেন্ট হাসপাতালে পরীক্ষা করে গিয়েছে নাকি অন্য হাসপাতালগুলো এর আওতায় পড়ে? না, এখন জিকেজি বা আপনার রিজেন্ট হসপিটালে যেটা হয়েছে সেটা তো একেবারেই ওপেন সিক্রেট, সেটা নিয়ে তো আর আমাদের কোনো, আমি মনে করি, আলোচনারই দরকার নেই। এখানে অন্য জায়গায় যাতে এই ধরনের সমস্যা না হয় সেটা গার্ড দেওয়া একান্ত দরকার। ডক্টর ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিএসএমইউ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের কাছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সক্ষমতা না থাকার কারণে সেটা তা গ্রহণ করা হয়নি, তো সেটা যেমন ঠিক, তো অন্যান্য সরকারি বা বেসরকারি টেস্টের পরীক্ষার ক্ষমতা বা কার্যকারিতা কতটুকু তা নিয়ে যদি যাচাই বাছাই করা হয়, করা কি উচিত, নাকি আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি ফখরুল সাহেবের কথার সাথে যোগ করে আমি বলতে চাচ্ছি, আপনার প্রশ্নটা আমি চলে আসছি। উনি যেমন বললেন যে আসলে কোথায় পরীক্ষা করা হচ্ছে, কখন পরীক্ষা করা হচ্ছে, কিভাবে স্যাম্পলটা কালেকশন করা হচ্ছে, এর সাথে আমি বিং এ ক্লিনিশিয়ান, আমি মেডিসিনের প্রফেসর হিসেবে বলবো যে বলা হয় যে আপনি যখন আরটিপিসিআরটা যখন করবেন, দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এটা নিয়ে কোনো কথা হতে পারে না। এখন গোল্ড স্ট্যান্ডার্ড, এটার মধ্যে আমরা মেডিকেল ভাষায় আমাদের ডাক্তার আওরঙ্গজেব উনি আমাদের পাবলিক হেলথ বিশেষজ্ঞ উনি বলবেন, আমরা কতগুলো কথা বলি, সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি আমরা বলি। তার মানে আমরা এই যে টেস্টটা দিয়ে আমরা যেটা দেখেন, আমাদের কিন্তু সিজনাল ফ্লু হচ্ছে, এটাও কিন্তু করোনা ভাইরাস। আমাদের মাঝখানে ছিল সার্স, ছিল সারা বিশ্বে মার্স ছিল, এগুলো কিন্তু করোনা ভাইরাস। তাহলে অ্যান্টিবডি টেস্টের যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, সে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবে না কোনটা করোনা, দিস ইজ ডিউ টু সিজনাল ফ্লু। ডিফারেন্সিয়েট করা অনেক সময় কঠিন হয়ে যায় তার জন্য, অনেক সময় ডিফারেন্সিয়েট করা কঠিন হয়ে যায় কোনটা আপনার হচ্ছে করোনা ভাইরাস, কোভিড কোনটা 19, যেটাকে আমরা করোনা বলতে এখন যেটা মনে করছি নোবেল করোনা, যেটা SARS-CoV-2। এখন একটা জিনিস হচ্ছে, আমরা যখন পিসিআরটা যখন করব, ভাইরাসের লেভেলটাকে আমাকে হাই থাকতে হবে। ভাইরাস লেভেলটা আমি কখন পাবো? যখন ভাইরাসটা আমার রেপ্লিকেশন ফেজে থাকবে তখন আমি পাবো। আমার করোনা রোগীগুলো আমাদের বলা হয় যে 3 থেকে 5 দিনের মধ্যে গলায় যদি আমি স্যাম্পলটা যদি কালেকশন করি নাজোফেরেঞ্জিয়াল, তাহলে কিন্তু আমার কিন্তু স্যাম্পল কালেকশনের এটা কিন্তু অনেক বেশি হাই থাকবে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের টেস্টের যে অপ্রতুলতা যেটা আছে এবং সহজলভ্যতা না থাকার জন্য মানুষ টেস্ট করতে বললেই, আমরা যখন কোনো রোগীকে সাসপেক্টেড হয় টেস্ট করতে বলি, এটা একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। প্লাস এখন যে দুই একটা জিনিস যে বাজে ইনসিডেন্ট ঘটার জন্য এটা আরো বেশি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছি। আমরা চিকিৎসকরা আমরা এখন বিপদে গিয়েছি, আপনারা সাংবাদিক কর্মীরা বিপদে পড়েছেন, আর আমাদের তো আসলে মাননীয় যেটা আমাদের যে দেশ নেত্রী, যেটা আমাদের বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমাদের শেখ হাসিনা যে নিরলস চেষ্টা করে যাচ্ছেন, আমাদের সম্পূর্ণ এই দুই একজনের জন্য কিন্তু আমাদের টোটাল হেলথ সেক্টরটা কিন্তু বাইরে কিন্তু সারা বিশ্বে কিন্তু এটা বদনাম হয়ে যাচ্ছে। এখন যে প্রবলেম যেটা হচ্ছে, আমাদের যেটা করতে হবে, যেটা স্যাম্পলটাকে প্রথম হচ্ছে আমাদের পরীক্ষা করার সংখ্যাটা বাড়াতে হবে। এটা প্রাইভেট লেভেলে না দিয়ে গভর্নমেন্ট লেভেলে আরো কতটুকু বাড়ানো যায়, যেটাকে স্ট্রিক্ট কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে। এবং যে স্যাম্পল যে কালেকশন যে করতে হবে, আমরা বলি 3 to 5 days। এখন যার মাইল্ড সিমটম থাকে তাকে বলা হয় যে করোনা ভাইরাসটা 9 দিনের মধ্যে সাধারণত এটা নেগেটিভ হয়ে যায়। যারা সিভিয়ার ফর্মে চলে যায় তাদেরও আপনার 19 দিন 20 দিনের মধ্যে এটা নেগেটিভ হয়ে যায়। এখন একটা লোক যখন আপনার সাসপেক্টেড করোনা হয়ে যায় বা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন কিন্তু 10 দিন 12 দিন 13 দিন হয়ে যায় অলরেডি। তখন যদি আপনি পরীক্ষা করেন, এটা তো নেগেটিভ আসতেই পারে। তাহলে এটা যদি আসে, তাহলে এটা তো টেস্টের দোষ না, এটা তো আমাদের দেশের দোষ না, এটা আমাদের যারা করতেছেন স্যাম্পল কালেকশন তাদের দোষ না, এটা হচ্ছে আমরা কখন করলাম সেইটার দোষ। আর এটা যেটা আমাদের ফখরুল সাহেব যেটা বললেন, যেটা যদি আমি নাজোফেরেঞ্জিয়াল যদি কালেকশন করি, তাহলে এটা সেন্সিটিভিটি হচ্ছে মাত্র 66%। তার মানে হচ্ছে যে এটা যদি পজিটিভ হয়ে যায়, আমি বলতে পারি এটা ডেফিনেটলি এটা কোভিড, এটা আমার আর কোনো সন্দেহ নেই। বাট যদি এটা নেগেটিভ হয়, আমি কিন্তু বলতে পারি যে হ্যাঁ, এটা 66% এটা করোনার সম্ভাবনা ছিল, 33% কিন্তু আমার কিন্তু বাইরে চলে গেল।
এখন এই সময়টা যদি করাটা যদি আমার আরো পরে চলে যায় যেটা 9 দিন 10 দিন 12 দিন, এটা কিন্তু আরো বেশি কমতে থাকবে। নেক্সট হচ্ছে আপনি যদি দেখেন ন্যাজোফেরিংস থেকে স্যাম্পল কালেকশন করাটা ভেরি ডিফিকাল্ট। আপনি নাকের মধ্যে যাবেন, যে পেশেন্ট নিবে তাকে কোঅপারেট করতে হবে এবং নাক দিয়ে হয়ে আমাকে ফ্যারিঞ্জের পোস্টের ওয়ালে চলে যেতে হবে, যেখান পর্যন্ত যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। অনেক সময় দেখা যাচ্ছে যেতেও পারছেন না। যদি এটা যেতে না পারেন, আপনি যদি নাকের সামনে থেকে নিয়ে যান, সেখানে আপনার সেন্সিটিভিটি হবে ভেরি লো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আপনি যদি জায়গা মতো আপনি স্যাম্পল কালেকশন করতে না পারেন, আপনি কোনো জি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে স্যাম্পল কালেক্ট করার ত্রুটির কারণে নেগেটিভ বা পজিটিভ হচ্ছে? বলছি না, আমি ত্রুটির কারণ বলছি না, আমি বলছি টোটাল সামগ্রিক ব্যর্থতাটাকে আমি বলছি। জি। যে আমরা যদি 10 দিনের মাথায় গিয়ে পরীক্ষা করি, আমার তো ভাইরাস লোড কমে যাবে। কারণ করোনায় যে মানুষ মারা যায়, এটা কিন্তু ভাইরাসের জন্য মারা যাচ্ছে না, ভাইরাসের কতগুলো কনসিকুয়েন্স হয় যেটাকে আমরা বলি সাইটোকাইন রিলিজ সিনড্রোম বলি, সিআরএস এর জন্য মানুষগুলো কিন্তু মারা যাচ্ছে। তাহলে সিআরএস কিন্তু সব পেশেন্টের হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে আমার খুবই অল্প সংখ্যক পেশেন্টে। তো যারা খারাপের দিকে যাচ্ছে সাধারণত তারাই পরীক্ষার দিকগুলোর দিকে যাচ্ছে, এবং ওই সময় যখন সিআরএস হচ্ছে তখন কিন্তু ভাইরাসটা সাধারণত নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা নেগেটিভ পেতেই পারি। আমরা যে জন্যই কথাটা বারবার চলে আসছে যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, আমরা কিন্তু প্রমাণ করতে পারছি না, এটা কিন্তু টেস্টের ফল্ট নয়। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি আপনার কাছে এই বিষয়ে আবারও আসব। এখন চলে যাব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আওরঙ্গজেব আরুর কাছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে তো করোনার মান নিয়ে সংকট তৈরি হয়েছে, আমরা যেটা দেখতেই পাচ্ছি। তো এটা হয়তো আমরা এখন বলতেই পারি যে বিদেশিরা প্লেন ভর্তি করে বাংলাদেশ ছেড়েছিল, তাদের মনেও হয়তো আমাদের করোনা টেস্টের মান নিয়ে সংশয় ছিল। এটা নিয়ে আপনার কি বলার আছে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে অপর আলোচকের মতে বলতে চাই যে গুণগত মান নিয়ে এখানে আসলে কোনো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে করোনা টেস্ট হচ্ছে তো, এটা একটা প্রশ্ন হতে পারে। কেননা হয় করোনা টেস্ট এর ফলাফল আমরা পাচ্ছি, না হয় পাচ্ছি না। হুম। তো আরটিসিআর মেশিনে আমরা তো বলেইছি যে যেটা করানো শনাক্ত হয় মানে পজিটিভ, সেটা শতভাগ শুদ্ধ একটা ফলাফল। কিন্তু এটা কিন্তু ফলস নেগেটিভও আছে, 30 to 37% কিন্তু ফলস নেগেটিভ দিতে পারে। এবং এখানে দেখতে হবে যে কোন সময়টায় আমরা এই টেস্টটা করাচ্ছি, সে সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বাইরে অত্যন্ত কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয় যে ইতালি, দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপান কিন্তু আমাদেরকে এই কোভিডকালীন সময়, এই বর্তমান সময়ে আমাদের যে সমস্ত যাত্রী ভাইরা ওখানে গিয়েছেন তাদেরকে টেস্ট করে পজিটিভ পাওয়াতে আমাদের কিন্তু এক ধরনের বয়কটি করেছেন, যেটা আমাদের জন্য আসলে কোনো ভালো সংবাদ নয়। তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে যে সমস্ত সরকার প্রদত্ত সেন্টার গুলো আছে সেখানে নজরদারি বাড়ানো উচিত। কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন ডে ওয়ান থেকে এই আপৎকালীন সময়ে। ওনার স্পষ্ট বক্তব্য যে আমরা সকল বিষয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতর দিয়ে যেতে চাই। একটা স্বার্থান্বেষী মহল কিন্তু শুরু থেকেই নিজেদের স্বার্থ, শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই জেকিজি বলেন, রিজেন্ট বলেন, অপর কেঁচো খুঁড়তে সব বেরিয়ে আসে, তাহলে আমাদের জন্য ভালো। এটার জন্য নেত্রীর নির্দেশে অবশ্যই কাজ চলছে, এর মধ্যে সকজ হয়েছে। অপর কাজগুলো আমরা পরবর্তী সময়ে হয়তো জানতে পারবো। এই শুদ্ধি অভিযানের ভেতর দিয়ে কিন্তু আমরা আমাদের দেশের ভাবমূর্তিকে আবার ফিরিয়ে আনতে পারবো। লক্ষ্য করে দেখেন যে গত জুন মাসেও কিন্তু আমরা 17,000-এর বেশি টেস্ট করতে পারিনি। আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু একটা বিষয় তো আমরা শুরু থেকেই আহ ভাববার বিষয় যে আমরা একটা উন্নয়নশীল দেশ। অনেক উন্নত দেশও কিন্তু এই যুদ্ধে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে পারছে না, তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায়, করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেই জায়গা থেকে প্রতি 4 জনে একজন কোভিড পেশেন্ট আমরা পাচ্ছি, যার শতকরা 21%। তো সুতরাং সরকার একটা বাধা ধরার ভেতর দিয়ে গেলেও কিন্তু শুরুর দিন থেকে অত্যন্ত যত্নশীল তার জনগণকে সেবা দেওয়ার জন্য। এবং এর জন্য আমরা যারা আছি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক, এখানে ফখরুল ভাই আছেন, এখানে আবুল কালাম আজাদ ভাই। ডক্টর আওরঙ্গজেব আরু, আপনার কাছে আবারও আসবো এই বিষয়ে। এখন চলে যাব অধ্যাপক ডক্টর এম ফখরুল ইসলাম স্যারের কাছে। তো আপনার সাথে তো অনেক টেস্টের মান নিয়ে কথা হলো, এরপরে আমরা টেস্টের রেজাল্ট নিয়ে কথা বলবো। এর আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
বিরতির পর আবারও ফিরে এলাম এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপে। বিরতির আগে আমরা যেমনটি বলছিলাম যে আমরা টেস্টের মান নিয়ে কথা বলছিলাম, এখন আমরা টেস্টের রেজাল্ট নিয়ে কথা বলবো। তো ডক্টর এম ফখরুল ইসলাম স্যার, আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে করোনা টেস্টের মান নিয়ে তো অনেক টাইপের কথা হচ্ছে বা আমরা অনেক বিষয় জানতে পারছি, তো 4-5 দিন পর যে আমরা টেস্টের রেজাল্টটা পাচ্ছি সেটা কি আসলে সার্বিক চিত্র প্রকাশ করে? না, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। এখন ব্যাপারটা হলো কি যে এক এক জায়গায় এখানে স্ট্র্যাটেজি আমি দেখলাম যে এক এক জায়গায় এক এক রকমের স্ট্র্যাটেজি। এটা নির্ভর করে যে ওদের মেশিনটা কতটুকু এফিশিয়েন্ট, কি পরিমাণ তারা সার্ভ করতে পারে সেটার উপরে নির্ভর করে। যেমন ধরেন কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা 12 ঘন্টার ভিতরে নোটিশ আপনার রেজাল্ট দিতে পারে, কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে তারা 2 থেকে 3 দিন 4 দিন পরে যে রিপোর্টটা দিচ্ছে। এখন সেখানে কিন্তু সাময়িকভাবে ওই পার্টিকুলার পেশেন্টের রেজাল্টের ব্যাপারে সেটা হলো কি যে সে ওই দিন পরীক্ষার দিন যে রেজাল্টটা ছিল সেটা 7 দিন পরে পাচ্ছে, কিন্তু বাই দ্যাট টাইম সে যদি ওষুধপত্র খেয়ে থাকে তাহলে তো সে আবার নেগেটিভ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন কথা হলো যে মানে ওই পার্টিকুলার দিনে তার পজিটিভিটি আর নেগেটিভিটি কি ছিল সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনি যেটা বলছেন যে ন্যাশনাল রেকর্ডে যেটা আসছে 3-4 দিন পরে সেটার কোনো ব্যত্যয় ঘটে কিনা। ন্যাশনাল রেকর্ডে আসলে এটার ব্যত্যয় সামান্য শুধু সংখ্যা তত্ত্বের দিক থেকে ব্যত্যয়টা ঘটবে, অন্য কোনো দিকে কোনো রকমের ব্যত্যয় ঘটার কথা না। কারণ কথা হলো কি যে এটা যদি মেনশন করে দেয় যে এই রেজাল্টটা 3 দিন বা 4 দিন আগের, তাহলে এগেন সংখ্যা তত্ত্বের বিষয়টা সেটা এডিশন সাবট্রাকশন হতে পারে। আমরা যারা দেশের ভিতরে আছি, আমরা যারা ক্লিনিশিয়ানরা বা এপিডেমিওলজিস্ট বা অন্য সকলে মিলে আমরা যারা দেশের ভিতরে আসি, তাদের সমস্যা আর বহির্বিশ্বের সমস্যা আসলে একরকম না। যে সমস্ত অল্প কয়েকটা লোক এখন বিদেশে যাচ্ছে তাদের ওটা নিয়ে নেগেটিভিটি পজিটিভিটি, এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা পলিটিক্যাল ইস্যু। কিন্তু আমাদের সমস্যা হলো যে আমরা দেশের ভিতরে এই জিনিস নিয়ে কতটুকু হিমশিম খাচ্ছি। হ্যাঁ, আমরা হিমশিম খাচ্ছি, আমরা প্রধানত হিমশিম খাচ্ছি যত না লেট রিপোর্ট তার থেকে বেশি আমাদের সমস্যা হয়ে যাচ্ছে যে সমস্ত পেশেন্ট গুলা এমনি সর্দি কাশি নিয়ে আসছে অথবা মনে করেন যে গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল কোনো প্রবলেম নিয়ে আসছে। তো আমি আশা করি যে আপনি যে ইস্যুটা আনছেন সেটা শুধু সংখ্যাতত্ত্বিক দিক থেকে একটি ঝামেলা হতে পারে, অন্য দিক থেকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটার তেমন কোনো ইফেক্ট পড়বে না, এটা আমি বলতে চাচ্ছি। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা যারা সার্জিক্যাল বা মেডিকেল ডিসিপ্লিনে কাজ করি তাদের জন্য রিসেন্ট ইনভেস্টিগেশন রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু ওই পেশেন্টকে আবার রিপোর্ট করাতে হবে। ডক্টর ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একটি পত্রিকায় বলেছেন যে সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে, তো এটি এখন কমতে থাকবে। তো কোরবানির পশু হাট নিয়ন্ত্রণ করতে পারলে সংক্রমণ আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো ব্যাপারটা কি শুধু কোরবানি হাট ভিত্তিক নাকি অন্য কোনো কারণও আছে, আর কোনোভাবে কি ছড়ানোর সম্ভাবনা নেই? আপনি কি মনে করেন এই ব্যাপারে? আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে আমাদের হাসপাতালগুলোর এখন কিন্তু যে একটা সময় ছিল যখন কোভিড হাসপাতালগুলোতে উচ্চ করা ভিড় ছিল, আপনার রোগীগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মারা যেত, সিট পেত না। এখন দেখা যাচ্ছে যে কিন্তু হাসপাতালগুলোতে কিছু কিছু হাসপাতালগুলোতে কিন্তু সিট খালি। তো এইটার একটা কারণ হতে পারে, আমি যেমন বঙ্গবন্ধুতে আছি, আমাদের বঙ্গবন্ধুতে কিন্তু সিটের ক্রাইসিস রয়ে গিয়েছে, বঙ্গবন্ধুতে কিন্তু সিট পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে যে আপনার করোনা রোগীগুলো নিয়ে একটা রোগীদের মধ্যে যে প্রথম হচ্ছে যে আমার কাছে পার্সোনাল যেটা ওপিনিয়ন, যেটা আমি আসলে IDSR এর সাথে আমি পুরোপুরি একমত না, কারণ আমরা প্রচুর রোগী পাচ্ছি। আমি গতকালও মোর দ্যান 10 রোগী দেখেছি যাদের প্রত্যেকের আপনার করোনা টেস্ট নেগেটিভ বা তারা করোনা কোভিড টেস্ট করতে পারেননি। তাহলে 10 জনের এবং প্রত্যেকের সিটি স্ক্যানে আপনার ডেফিনেটিভ ইনভলভমেন্ট আছে। তাহলে এই যে 10টা রোগী যদি শুধু আমি একদিনই আমি দেখে থাকি 10টা সিটি স্ক্যানে যাদের ইনভলভমেন্ট আছে প্রত্যেকে কোভিড, তাহলে বাট দে আর নট ডায়াগনোসড, তার মানে এটা কিন্তু তারা কিন্তু এনরোলড না। আমাদের যে ফখরুল ভাই যেটা বললেন ওই লিস্টের মধ্যে কিন্তু গভর্নমেন্টের যে আমাদের বলছে 1,86,000 আক্রান্ত, তার মধ্যে কিন্তু এনলিস্টেড না, এবং এটা হাইলি ইনফেকশাস ডিজিজ। তাহলে এটা যেভাবে ছড়াচ্ছে এটা কিন্তু আসলে মানে সংখ্যা যে কমে যাচ্ছে, এখন মানে সিমটমটা আমরা যেটা মনে করি যেটা পাচ্ছি আগের তুলনায় একটু মাইল্ড হয়ে যাচ্ছে, একটা নাম্বার 1 ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে একটা যে প্যানিক ছিল রোগীদের মধ্যে, একটা ভীতি সঞ্চার ছিল, সেটা কমে যাচ্ছে, নাম্বার 2। নাম্বার 3 ইস্যু হচ্ছে আপনার করোনা হলে যে হাসপাতালে যখন যাচ্ছে
প্রাইভেট কিছু হাসপাতালের নামে। আচ্ছা, কেন মানুষের মধ্যে ভীতিটা কমে গেছে? আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন, আপনি কি মনে করেন? প্রথম হচ্ছে যে আমি যেমন যদি বলি আমি বঙ্গবন্ধুতে আছি, আমরা প্রতিটা যে ট্রিটমেন্ট করার চেষ্টা করি আমাদের কিন্তু আমরা হু গাইডলাইন তারপরে ইংল্যান্ডের যেটা গাইডলাইন বলি, আমেরিকার গাইডলাইন, প্রত্যেকটা গাইডলাইনকে ফলো করার চেষ্টা করি। আপনারা যদি আমাদের গাইডলাইন থেকে একটু দেখেন, এখানে আননেসারি কোনো ড্রাগ আমরা ইউজ করি না। যেমন একটা বাজারে একটা ড্রাগের কথা বলা হচ্ছে ফেভিপিরাভির, এই ড্রাগটা হাইলি একটা টক্সিক ড্রাগ, আমরা কিন্তু বঙ্গবন্ধুতে ফেভিপিরাভির আমরা দিচ্ছি না। তো দিচ্ছি না কারণ এই ড্রাগটার সাইড এফেক্ট অনেক বেশি এবং বাইরে থেকেও কিন্তু এটা ডিসকারেজ করা হয়। তো এখন কথা হচ্ছে যে আরেকটা ড্রাগ অ্যান্টিভাইরাল রেমডেসিভির, দিস ভেরি গুড মেডিসিন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ওষুধটা দিলে আপনার ভালো হতে লাগে 11 দিন, না দিলে লাগে 15 দিন। যেহেতু একটা এক্সপেন্সিভ ড্রাগ, একটা কোম্পানিতে 70,000 আর একটা কোম্পানিতে 90,000 পড়ে যাচ্ছে, আমরা দেবো গিরবি না। তার মানে আমরা প্রত্যেকটা যে ট্রিটমেন্ট করি ম্যাথোডিক্যাল, কিন্তু বাইরে অনেক প্রাইভেট ইনস্টিটিউটে আসলে এই প্রোটোকল কতটুকু ফলো করা হচ্ছে আমি জানি না আসলে, কারণ এখানে আমাদের সরকার নজরদারি বাড়াতে হবে। আপনি খেয়াল করেছেন যে একটা হাসপাতালে অক্সিজেনের বিল এসেছে মাত্র 3 ঘন্টা 3 লাখ টাকা। তো সবার পক্ষে কি 3 ঘন্টা 3 লাখ টাকা অক্সিজেন বিল দেওয়া সম্ভব? তো বঙ্গবন্ধুতে যদি আজকে কোনো সিট খালি না থাকে, ঢাকা মেডিকেলে যদি সিট খালি না পাওয়া যায়, তো রুগীগুলোকে তো যেতে হবে সেইখানে যেখানে তারা তো প্রথমেই যাওয়ার আগে চিন্তা করে আমি যাওয়া মানে আমার 10 লাখ টাকা খরচ হবে। এটা একটা কারণ হতে পারে। কারণ আমরা যখন বলি হাসপাতালে সিট খালি, সবগুলো হাসপাতালকে বলে আমরা বলি। তার মানে এই জন্য মানুষ যারা ম্যাক্সিমাম হচ্ছে একটা বিশাল গ্রুপ মাইল্ড সিমটম যারা, প্লাস যাদেরকে হাসপাতালে ভর্তি না হলেই নয়, তারা হচ্ছে আপনার বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে। নেক্সট হচ্ছে আমরা যে বঙ্গবন্ধুতে যে ভর্তি করি সেক্ষেত্রে কতগুলো আমাদের গাইডলাইন আছে, যেমন যেহেতু সিট স্বল্পতার জন্য আমরা আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি আমাদের কোনো কন্ট্রোল নেই? না, কন্ট্রোলে নেই না, নজরদারিতে আনতে হবে। কন্ট্রোলে যদি থাকতোই তাহলে রিজেন্ট তৈরি হতো না, তাহলে কন্ট্রোলে যদি থাকতোই তাহলে কিন্তু জেকেজি তৈরি হতো না। আপনি কিন্তু এটা বুঝতে হবে, কারণ জেকেজি আমাদের দেশের সম্মান কিন্তু নষ্ট করে দিয়েছে। আপনি রিজেন্ট কিন্তু যে দেশের আপনার কথা মতো সম্মান। বলতে পারি তাহলে যে অনেক হসপিটাল হয়তো বা 3 লাখ টাকা বিল করতো না। অবশ্যই অবশ্যই আপনি দেখেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের রিজেন্টকে কিন্তু আমাদের যে ফরেন যারা ডেলিগেট বা ফরেন যারা আমাদের যারা কূটনীতিক যারা, তাদের জন্য যেমন আপনার ছিল আমাদের মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তাদের জন্য যেমন ছিল আপনার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, তাদের জন্য কিন্তু রিজেন্টও কিন্তু একটা কিন্তু হাসপাতাল ছিল। তাহলে এইটা আমাদের অবশ্যই আমরা মনে করি যে আমরা যারা যারা এই লেভেলে যারা তাদের সার্ভে করে এটা দেখার উচিত ছিল, তাদের অবশ্যই তাদের এটা মানে একটু তাদের দায়িত্ব নেতার পরিচয় অবশ্যই ছিল। কারণ এইটা যে তাদের যে এই যে ব্যর্থতা, এটা তো জনগণকে এই যে আপনি দেখেন একটা কিন্তু এটা কিন্তু ডাক্তারদের দোষ নয়। আপনি কোনো টিভি চ্যানেলে ডাক্তারদেরকে যা তা ভাষায় বলা হচ্ছে, হ্যাঁ আপনি খেয়াল করবেন, কিন্তু এটা তো আসলে আমার দোষ নয়, আমি কিছু করতে পারবো না এখানে, কিন্তু আরোগ্য ভাই কিছু করতে পারবে না, কিন্তু ফখরুল ভাই কিছু করতে পারবে না। আমরা ডাক্তাররা শুধু কিন্তু সেবা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রশাসনের সাথে জড়িত না, আমরা কিন্তু নীতি নির্ধারণের সাথে কিন্তু কেউ কিন্তু জড়িত না। এখন কে পারমিশন পাবে, জেকেজি পাবে না রিজেন্ট পাবে, এটা কিন্তু ক্ষমতা কিন্তু আমার নেই। আমি শুধু পারি ট্রিটমেন্ট দিতে পারি। আপনি দেখেন শুধু আপনি বলতে পারেন যে আমরা বঙ্গবন্ধুতে কোনো ম্যাল প্র্যাকটিস করছি কিনা, আপনি বলতে পারেন যে ঢাকা মেডিকেল ম্যাল প্র্যাকটিস করছে কিনা, মুগদা মেডিকেল কলেজ ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা। দেখেন সরকারিগুলোর কিন্তু একটা নীতি নৈতিকতা দায়বদ্ধতা আছে। আপনি যখন একটা প্রাইভেট ইনস্টিটিউট হয়ে যায়, একজন ডাক্তার যদি সেখানে কাজ করে, তার কিন্তু ক্ষমতা থাকে না, তার উপর একজন বসে থাকে, তার যে ইনস্ট্রাকশন থাকে অনেক কিছু সময় তাকে ফলো করতে হয়। আপনি দেখেন যে যারা এই সব ব্যক্তিরা যারা ধরাছোঁয়ার বাইরে, তারা কতটুকু ক্ষমতাবান, একজন ডাক্তার তার বিরুদ্ধে কি করতে পারে, একজন ডাক্তার তার বিরুদ্ধে কতটুকু প্রচেষ্ট করতে পারে, তার ক্লিনিকে যখন সে চাকরি করে কি করতে পারে। আমরা দৌড় দিয়ে দিচ্ছি, ডাক্তারদেরকে দৌড় দিচ্ছি আপনারা কেন অন্যায় করছেন, কিন্তু সে তো করতে পারে। জি, ডাক্তারদের আসলে কিছু করার নেই। আমরা অসহায়, আমরা সেফ অসহায় আমরা বলবো এখানে আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে আমরা অ্যান্টিবডি কিটটা, তা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আপনি দেখেন কোরবানির উপরে আমরা কোরবানিটাকে আমি এবার অনুরোধ করবো অনলাইনের মাধ্যমে করাটাই হচ্ছে বেস্ট হবে আমাদের বলবো আমরা। তো আমার যেটা মনে হয় ঢাকা শহরের আসলে মেজরিটি বিশাল অংশ আসলে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আমরা যদি অ্যান্টিবডিটা করতে পারি, আমরা করোনা ডায়াগনোসিস করতে পারবো না, বাট আমরা কি ইনফেক্টেড হয়ে গিয়েছিল সেই গ্রুপটা কিন্তু আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি। আর ডায়াগনোসিস যদি করতে পারি, এটা কিন্তু আমাদের একটা কিন্তু আমাদের বলি যে এপিডেমিওলজিক্যাল বেসিসে আমরা বলতে পারি যে বাংলাদেশের ইনফেক্টিভিটি কতটুকু হয়ে গেছে। আর আপনি একটু খেয়াল করেন, যেহেতু কমিউনিটি যেটা কোভিড যেটা লাইফ লং কিন্তু ইমিউনিটি দেয় না, তাহলে এখন যদি ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক যদি আমাদের ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু একদিকে আমার জন্য ভালো, ঢাকায় সংক্রমণের হার কিন্তু অনেক কমে আসবে। এটা একটা কারণ হতে পারে। এখন ঢাকায় যারা এই লোকগুলো আমাদেরকে একটা যেটা গভর্নমেন্ট লেভেলে যে সুন্দর ডিসিশন নেওয়া হয়েছে, এবার ঈদে যেন কেউ বাড়ি যেতে না পারে, এটা স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। কারণ সবচেয়ে সংক্রমণের হার হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আমরা বলতে পারি কুমিল্লা, আর একটা হচ্ছে চিটাগাং যদি বলি। তার মানে এই সকল এলাকা থেকে যদি মাইগ্রেশন হয়ে যায় সারা দেশে ছড়িয়ে যাবে, তাহলে এটাকে আমাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে। এবং গরুর হাটগুলো যদি আপনি দেখেন অনলাইনের মাধ্যমে আমাদেরকে করতে হবে, কারণ গরুর এই যে ব্যবসায়ীরা ঢাকায় আসবেন, গরিব মানুষগুলো আবার কিন্তু চলে যাবেন, গাদাগাদি করে চলে যাবেন। তার মানে সারা দেশে কিন্তু এটা কিন্তু ছড়িয়ে যাবে। তার মানে কোরবানি আমাদেরকে দিতেই হবে ধর্মীয় পারপাসে, এটা বাটে আমরা
অনলাইনের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এটা যদি করি, প্লাস আমি মনে করবো যে অ্যান্টিবডিটা আমাদের আওরঙ্গজেব ভাইয়ের মাধ্যমে আমরা বলবো যে আমরা যদি কমিউনিটি লেভেলে যদি সার্ভে করি কত পার্সেন্ট মানুষ আমাদের ইনফেক্টেড হয়ে গেছে, এটা আমাদের কিন্তু বিশাল একটা কিন্তু আমাদের হেল্পফুল হবে ডায়াগনোসিসের জন্য না, আমাদের স্ট্যাটাসটা বোঝার জন্য। আমি মনে করি এটা আসলে পারমিশনটা দেওয়া যেতে পারে আসলে। তার মানে ব্যাপারটা নীতি নির্ধারকদের কাছেই আবার চলে গেল। ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব ডক্টর আওরঙ্গজেব আরুর কাছে। তো আমি আপনার কাছে জানতে চাবো যে টেস্ট নিয়ে এখন দুটি বিষয় জড়িত আছে। এক হচ্ছে টেস্ট নিয়ে প্রতারণা, যেটা হচ্ছে আমরা টেস্ট না করে আমরা নেগেটিভ পজিটিভ বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে টেস্টের মান। তো টেস্টের মান ভালো না হলে সংক্রমণের প্রকৃত চিত্রটা আসলে জানা যে সম্ভব না, ফলে সংক্রমণ বাড়তেই থাকছে। ফলে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি কোভিড আক্রান্তের, তাহলে কি এটা প্রকৃতি চিত্র? আপনি কি মনে করেন? না, আসলে যদি আমাদের ফলস নেগেটিভ কেসগুলো বেশি বেশি আসতে থাকে এবং রিজেন্ট এবং জেপিজির মতো প্রতিষ্ঠান যদি আরো কিছু থাকে, তাহলে তো অবশ্যই বলবো যে আমরা খুবই শঙ্কিত, দেশে এবং দেশের বাইরে। এইটা আসলে আমাদের কড়া নজরদারিতে আনা দরকার। যে কথাটা অনেক জায়গায় বলা হয় যে বেসরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলোর উপর বোধহয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, নিশ্চয়ই না, অবশ্যই নিয়ন্ত্রণ আছে। তা না হলে জি, তার মানে কি অভিযানটা চালিয়ে যাওয়া উচিত আরো কি হাসপাতালের? অবশ্যই অবশ্যই আমি তো মনে করি যে এর মধ্যে অভিযান অবশ্যই চলমান আছে, এবং আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এগুলো আরো বেশি নজরদারির ভিতর আনা হবে, আনা হচ্ছে। এরই মধ্যে আপনি জানেন যে ডক্টর সাবরিনা এর মধ্যেই ওনাকে আটক করা হয়েছে, খুঁজে বেড়ানো হচ্ছে শাহেদকে। তো সুতরাং এরই ভিতর দিয়ে শুদ্ধ অভিযান কিছু কিছু ব্যক্তি আছে, যেটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য, যে আগে যেটা বলেছি আমি, সেই জিনিসগুলো করবার জন্য কিন্তু তার নিজের ফায়দা দেখার জন্য কিন্তু সরকারকে এক ধরনের ট্র্যাপে ফেলছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। আপনি দেখেন দেশের বাইরে এখন যারা যাবে, এই টেস্টের কথাই যদি আমি আপনাকে উল্লেখ করি, আপনি দেখবেন যে একটি টেস্ট যখন সে করলো, তার থেকে যখন সে বাইরে গেল বা বিদেশে যাবে, সেই সময়টা কিন্তু একটু যদি লম্বা হয়, সেক্ষেত্রে যদি নেগেটিভ রিপোর্টও আসে, সে কিন্তু আবার পজিটিভ হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু আবার আক্রান্ত হয়ে যেতে পারে বা আক্রান্ত হয়ে যেতে পারে, যেটা ওই দেশে গিয়ে টেস্ট করলে কিন্তু আবার পজিটিভ আসতে পারে। বা এই জন্য যখন থেকে টেস্ট করবেন, সরকার কিন্তু নানা ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এই যে দেখেন, সরকার কিন্তু এরই মধ্যে এই বিষয়গুলোকে মাথায় রেখে বিবেচনা করে কিন্তু অনেক ধরনের সিদ্ধান্তের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যারা দেশের বাইরে যাবে তারা পরীক্ষার সার্টিফিকেট নিয়ে, যে তাদের কোভিড নেই এরকম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ তা যাতে যাচাই বাছাই করতে পারে, সেই জন্য যেই প্রতিষ্ঠান থেকে উনি এই টেস্টটি করেছেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু এটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে, যেটা এক্সেস থাকবে হচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যারা বিদেশে যাবেন। এবং যারা কর্মসংস্থানের জন্য যাবেন, কাজের জন্য যাবেন, তাদেরকে অবশ্যই প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনেই যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো আছে, সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোর উপর কড়া নজরদারি রাখতে হবে এবং সময়ে সময়ে সেখানে অভিযান চালিয়েও দেখতে হবে যে রিপোর্টগুলো ঠিক আছে। এবং সেখানেও কিন্তু আপনার এই রিপোর্টের মান যাতে অক্ষুণ্ণ থাকে বা ঠিক রিপোর্টটি দেওয়া হয়, সেই জন্য কিন্তু অবশ্যই তাদের ওয়েবসাইটে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা ভাবে ফাইল করা থাকবে, যেখানে যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য কি র্যাপিড টেস্টের কোনো ব্যবস্থা করা যেতে পারে বিমানবন্দরে? আরটিপিসিআর এর কোভিড টেস্টটি বেশি গ্রহণযোগ্য। আরটিপিসিআর, আমার মনে হয় আরটিপিসিআর যারা বিদেশ যাচ্ছে, যেহেতু দেশের ভাবমূর্তির বিষয়টিও এখানে অনেক বেশি জড়িত, কেন অলরেডি 4টি দেশ আমাদের কোন যাত্রীকে নেবে না এই মর্মে বলেছে, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইতালি। সুতরাং আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদের আরটিপিসিআর এর টেস্টটা আসলে যারা দেশের বাইরে যাচ্ছে তাদের জন্য রাখা দরকার, এবং অবশ্যই এন্টিজেন টেস্টটা কিন্তু আমরা নিতে পারি, কারণ আমরা জানি যে এন্টিজেন টেস্টের মাধ্যমে কিন্তু, যেমন দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা এসডি বায়োসেন্সে কিন্তু এন্টিজেন কিট প্রস্তুত করছে এবং তারা কিন্তু এই পরীক্ষাগুলো চালিয়ে যাচ্ছে, যেটা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে কিন্তু আপনার আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর। এবং বাংলাদেশ সরকারও কিন্তু এক ধরনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বলে আমরা শুনেছি, যে এন্টিজেন টেস্ট করে কিন্তু এই টেস্টটা অতি সহজ, ঘরে বসেও প্রেগনেন্সি টেস্টের মতো আপনি করতে পারবেন, এবং এইটার দক্ষ জনবলের এত বেশি প্রয়োজন হয় না, এটা অনেক বেশি আরটিপিসিআর টেস্টের থেকে সহজ। সুতরাং এই টেস্টটা যদি আমরা মেকশিওর করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয় এবং দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, এই জন্য কিন্তু অবশ্যই কড়া নজরদারিতে রেখে সেই টেস্টগুলো করে সেগুলোকে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে
আমাদেরকে এই ব্যবস্থাপনার ভিতর দিয়ে যেতে হবে, এবং পাশাপাশি এই নজরদারি শুধু করলেই হবে না, যারা এখন পর্যন্ত চিহ্নিত অভিযুক্ত তাদের কিন্তু আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, তাদের লাইসেন্স ক্যান্সেল করা, এবং যেই শাস্তি দেখে অপরাপর অন্যান্য প্রতিষ্ঠানগুলো শুধরে যেতে পারে সেই জায়গায় কিন্তু আমাদের অবশ্যই সচেতন ভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সরকার খুবই আন্তরিক, আমরা জানি প্রত্যেকটা সেক্টরেই কম বেশি এরকম কিছু লোক আছে, স্বার্থান্বেষী মহল, সেগুলো কিন্তু খুঁজে বের করা হচ্ছে এবং শুরু থেকেই কিন্তু জি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। এখন আমরা দেখে আসব আজকের করোনার সর্বশেষ আপডেট। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন, এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম আজকের করোনার সর্বশেষ আপডেট। এসএমসি জার্মকিল ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার নিবেদিত করোনা সংলাপ আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।